কয়েকদিন আগে চলে গিয়েছিলাম একটা ঐতিহাসিক স্থানে, যেটা একসময় ছিল একটা জেল। এখন সেটা গভর্নমেন্ট থেকে নবরূপে সুন্দর করে সাজিয়ে সেটাকে মিউজিয়াম হিসেবে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। সেটা আমার বাড়ি থেকে বেশি দূরে না, ওই ধরে নাও 15-20 মিনিট মতন লাগে আমার বাড়ি থেকে। তোমরা অনেকেই হয়তো সেখানে ঘুরেও এসেছো। যারা যাওনি, স্পেশালি এই ব্লগটা তাদের জন্য। যারা গেছো তারাও অবশ্যই দেখো। এই ব্লগটা আলিপুর মিউজিয়াম নিয়ে, এবং শ্রী চ্যানেলে আলিপুর মিউজিয়াম নিয়ে ব্লগটা। তাহলে চলো তাড়াতাড়ি শুরু করে দিই। এই যে এন্ট্রান্সটা এই রকম। আলিপুর মিউজিয়ামে আমরা যেদিন গিয়েছিলাম বেশ ভালোই রোদ ছিল। মোটামুটি 20 থেকে 25 টাকা ওখানকার টিকিট হয়। টিকিট কেটে নিয়ে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে চলে গেলাম। আমি প্রথম গেলাম আলিপুর মিউজিয়ামে, আগে কখনো যাইনি। এবং এই জায়গার সাথে অনেক অনেক গল্প এবং স্মৃতি বিজড়িত একটা ঐতিহাসিক স্থান এটা। আমি বলবো প্রত্যেকের আসা উচিত। আপনার বাড়িতে যদি স্টুডেন্ট থাকে, সেটা হতে পারে স্কুলের স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, সে যদি হিস্ট্রি স্টুডেন্ট নাও হয়ে থাকে, তাহলেও আমার মনে হয় দেশের ইতিহাস জানতে অবশ্যই একবার আলিপুর মিউজিয়াম প্রত্যেকেরই ভিজিট করা উচিত। তো যে দেখতেই পাচ্ছ তোমরা কতটা জায়গা জুড়ে আলিপুর মিউজিয়াম অবস্থিত। সেই যখন আমাদের ভারত পরাধীন ছিল, ব্রিটিশ শাসনাধীন ছিল, সেই সময় থেকে অনেক বিপ্লবীকে এখানে বিভিন্ন সময় বন্দি অবস্থায় থাকতে হয়েছে। সেটা চিত্তরঞ্জন দাস হোক, সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহেরু, অরবিন্দ ঘোষ, অনেককে এখানে থাকতে হয়েছে বিভিন্ন সময়। আর এটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ, যেখানে ফাঁসি দেয়া হতো বিভিন্ন বিপ্লবীদের। আর সেই জায়গাটা একই রকম রয়ে গেছে, যদিও আমি ভেবেছিলাম বুঝি সেই ফাঁসির দড়িও রাখা হয়েছে, কিন্তু না, ফাঁসির দড়ি হয়তো চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু ফাঁসির মঞ্চটা একই রকমভাবে রয়েছে। এবং ফাঁসি দেওয়ার পর সেই দেহটা এখনও জীবিত রয়েছে কিনা, সেই মানুষটা এখনও জীবিত রয়েছেন কিনা, সেই পরীক্ষা নিরীক্ষার জন্যই অটোপসি রুমে নিয়ে এসে শুইয়ে দেওয়া হতো। বেসিক্যালি এইসব জায়গায় গিয়ে না কীরকম একটা গায়ে কাঁটা দেয়, একটা আলাদাই গুজবাম্পস হয়, ভীষণ কষ্টও হয়। এই যেমন দীনেশ গুপ্তর কথাই ধরুন, ফাঁসি মঞ্চের একদম পাশেই ওনার সেলটা ছিল। ওনাকে এখানেই ফাঁসি দেয়া হয় এবং এখানে বসে উনি অনেক চিঠি লেখেন, উনি যতদিন বন্দি অবস্থায় ছিলেন। এবং ওনার যতদিন বন্দি দশা কেটেছিল সেই হিস্ট্রিটাও তোমরা এখানে পেয়ে যাবে। খুবই কষ্ট হচ্ছিল। এবার আমরা যেখানে আমরা যাচ্ছি সেখানে অনেকেরই সেল রয়েছে, সেটা বিধানচন্দ্র রায়, সুভাষচন্দ্র বসু, নেতাজি, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, প্রত্যেকেরই রয়েছে সেল। চলো পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা চলে এসেছি চিত্তরঞ্জন দাসের সেলে। এই সেল তোমরা ঘরগুলো দেখো, এবং তখনকার দিনের ব্রিটিশরা কিভাবে এই জায়গাগুলোকে তৈরি করতো, সেলগুলো। যেমন বিধানচন্দ্র রায় সেলটাই দেখো, কত ছোট ছিল ঘরগুলো। এখানে ওনাদের দিনের পর দিন অতিবাহিত করতে হতো এই সেলগুলোতে। এবং তোমরা যদি ওপরটা দেখো, সেই রেলের যে এক ধরনের স্টিল ব্যবহার করা হতো না, সেইগুলো দিয়ে ওদের পরিবর্গা স্টাইলে পুরো ঘিরে রাখা হতো, যাতে কোনো রকমভাবে সেল ভেঙে না পালাতে পারে কেউ। এটা সুভাষচন্দ্র বসুর সেল। উনি এখানে বই পড়েই সময় কাটাতেন এবং ধ্যান করেই ওনার বেশিরভাগ সময় যেত। কিন্তু যখন উনি কয়েদিদের ওপরে দিনের পর দিন আমাদের দেশপ্রেমী বিপ্লবীদের ওপর অত্যাচারের কথা শুনেছিলেন, তখন উনি একবার এখানে অচৈতন্য অবস্থাতেও ওনাকে উদ্ধার করা হয়েছিল। এরকম বিভিন্ন ধরনের গল্পই এখানে আনাচে কানাচে তোমরা শুনতে পাবে। সত্যি কথা বলতে গেলে এখানে গিয়ে আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। কত ঘটনা সাক্ষী এই দেওয়াল, কত ঘটনা সাক্ষী এই সেলগুলো। বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসুর মতন বিশ্ববন্দিত ব্যক্তিত্বরা এখানে জীবনে কিছুটা সময় বন্দি অবস্থায় কাটিয়ে গেছেন। আমি তোমাদের বলছিলাম না যে নেতাজিকে কখনো নিচের সেলে রাখা হয়েছে, কখনো ওপরের সেলে রাখা হয়েছে।
ওনাকে কখনো অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে যখন উনি বিপ্লবীদের সম্পর্কে শুনতেন যে প্রচণ্ড অত্যাচার করা হয়েছে, এবং তাদের অত্যাচারের সেই ত্রাহি ত্রাহি রব যখন ওনার কানে যেত উনি ভীষণই ব্যথিত হয়ে পড়তেন। অন্য সময় ওনাকে ধ্যান করে এবং বই পড়েই বেশিরভাগ সময় উনি কাটিয়ে দিতেন। ওনার একটা সুন্দর মূর্তি এখানে রাখা ছিল ওনার সেলেতে, আর তার সামনে ছিল এরকম একটা ফুল দিয়ে ওনাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, যেটা থেকে যথেষ্ট ভালো লাগছিল। অন্যদিকে কোথাও গিয়ে একটা কষ্টও হচ্ছিল, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে আমাদের একটা আলাদাই ইমোশনস জড়িয়ে রয়েছে, তাই না? এরপরে আরও অনেকগুলো সেল ছিল ওখানে। এটা যেমন চিত্তরঞ্জন দাসের সেল, উনিও এখানে মোটামুটি 1 থেকে 1.5 বছর বন্দিদশা ভোগ করে গেছেন। প্রত্যেকটা কিউআর কোড স্ক্যান করে তোমরা ভয়েস শুনে নিতে পারো। প্রত্যেকটা সেল আলাদা গল্প বলে, এবং এখানে পুরো সময়সীমাগুলো দেওয়া রয়েছে যে কবে কবে নাগাদ ওনাদেরকে এখানে বন্দিদশা কাটাতে হয়েছিল। এখানে যতীন্দ্রমোহন সেনগুপ্তর কথাও দেওয়া আছে 1932 থেকে 1933, মানে মোটামুটি প্রায় 1 বছর ওনাকে বন্দিদশা কাটাতে হয়েছে। এত হেঁটে তো আমার লিটারেলি এবার ঘাম হচ্ছে, অনেকটাই হেঁটে ফেলেছি, কিন্তু এখনও অনেক কিছু দেখা বাকি। চলো এবার আমরা চলে যাচ্ছি জওহরলাল নেহেরুর সেলে। জওহরলাল নেহেরুর সেলে গিয়ে আমি একটু অবাক হলাম। ওখানে গিয়ে দেখলাম ওনার সেলের জায়গাটা খুবই ছোট ছিল, আর এই যে গাছটা, এই গাছটা কিন্তু তত দিনেরই পুরনো গাছ যখন এই ঘটনাগুলো ঘটেছে। আর এখানে দেখো ইন্দিরা গান্ধীর মূর্তিও আছে। যখন বাবা জওহরলাল নেহেরুকে এখানে কয়েদিদের জীবন কাটাতে হয়েছিল তখন 20 মিনিট মতন দেখা করার সময় দেয়া হতো ইন্দিরা গান্ধীকে তার বাবার সাথে। তখন ওনারা ওই গাছের তলায় বসে পিতা আর পুত্রী কিছুক্ষণ নিজেদের মতন কথা বলে আলাপ আলোচনা সেরে নিতেন। একটা জলের কুঁজো, মাদুর আর এইটুকু ঘর, এটুকু ছাড়া জীবনবাহিত করার জন্য আর কিছুই তেমন ছিল না। মানে ভাবো ব্রিটিশরা কত ভয়ঙ্করভাবে আমাদের দিনের পর দিন অত্যাচার করে গেছে পরাধীন ভারতবর্ষে। তবে আলিপুর মিউজিয়ামে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর ফুল, সেগুলো দেখে ভারী মনটা হঠাৎ করে একটু হালকা হয়ে গেল। এখানে অনেক অত্যাচারের গল্প হয়তো চারিদিকে আনাচে কানাচে তোমরা শুনতে পাবে, কিন্তু ফুলগুলো এতটাই নিষ্পাপ, এত সুন্দর, খুবই ভালো লাগছিল। এখানে লাইব্রেরির রুমও রয়েছে, কিন্তু কোনোভাবে সেটা বন্ধ ছিল, তাই আমরা সেখানে যেতে পারলাম না। এরপর আরও অনেক কিছু দেখার রয়েছে, তাই আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। পুরনো ব্রিটিশ যখন এখানে ব্রিটিশ রাজের শাসন চলছিল তখন যে লাইটগুলো ব্যবহার করা হতো সেরকম লাইটও রয়েছে। এরপর যেখানে গেলাম সেখানে আমরা আন্দামানের যেখানে দ্বীপান্তর হতো, তোমরা তো সবাই জানো সেখানে দ্বীপান্তরে দেওয়া হতো, এবং সেখানকার যে জেলে কয়েদিদের কিভাবে তাদের জীবনবাহিত করতে হতো সেটার পুরোপুরি মডেল একটা ওনারা তৈরি করেছেন, এবং সেই ধারণা দেওয়ার জন্যই ওনারা এই পুরো জায়গাটা তৈরি করেছেন। তো সেটাই আমরা দেখতে এসেছি। এই হচ্ছে সেই মডেল যেখানে আন্দামানের জেল বন্দীদের পুরো কিভাবে জীবন অতিবাহিত করা হতো, কীরকম মডেল ছিল, কীরমভাবে রাখা হতো তাদের, সেই পুরো জেলটার এখানে পুরো বর্ণনা দেওয়া রয়েছে। সেই মডেলটাই আমরা দেখছিলাম। নিচের রুমে মডেলটা ছিল, আর আস্তে আস্তে আমরা ওপরের রুমে গেলাম, এবং ওপরের রুমে অনেক কিছুই ছিল। সেই জেলের কয়েদিদের পোশাক, সেখানকার জীবনযাত্রা, যেমন দেখছো এখানে কীরকম পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছে এবং তাদের দিয়ে কায়িক পরিশ্রম করানো হতো দিনের পর দিন। তো সেই পুরো বিবরণটাই এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। স্পেশালি যারা হিস্ট্রি ভালোবাসো, ইতিহাস পড়তে ভালোবাসো, ইতিহাস পড়তে যাদের আলাদা ইন্টারেস্ট গ্রো করে তাদের তো খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখানে পুরো টিভিতে এলইডি স্ক্রিনে খুব সুন্দর করে আন্দামান জেলের পুরো ধারণা দেওয়া রয়েছে। পুরো জেলটা দেখানো হচ্ছে, তোমরা এখান থেকে দাঁড়িয়েও দেখতে পারো, কারণ জানার কোনো শেষ নেই। আর আমাদের দেশের হিস্ট্রি জানতে গেলে অবশ্যই এই ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে, সে তুমি যে সাবজেক্টেরই স্টুডেন্ট হও না কেন। আমার মাধ্যমিকের পর আর হিস্ট্রি পড়া হয়নি, যদিও চাকরির পরীক্ষার জন্য প্রায় পড়তে হয় হিস্ট্রি, কিন্তু তবুও হিস্ট্রি তো আমার সাবজেক্ট না, কিন্তু দেশের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ আমার বরাবরই, তাই হয়তো আমার ভালোও লাগছিল তথ্যগুলো জানতে। এখানে ভারত মাতাকে দেওয়া রয়েছে,
দেখতেই পাচ্ছ মহিষাসুর মর্দিনী রূপে খুব সুন্দর করে সাংকেতিকভাবে এখানে রাখা হয়েছে। আর বোম এখানে খুব সুন্দর করে সাংকেতিকভাবে রাখা হয়েছে, কারণ তখন জানোই যে ব্রিটিশ রাজের বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করেছিলাম। এবার যে জায়গাটা আমি নিয়ে যাচ্ছি আলিপুর জেলের এই সেলগুলোতে কিন্তু এটা মিউজিয়াম হওয়ার আগে অবধি অনেক বন্দি এখানে কিন্তু কয়েদি হিসেবে ছিল। মানে বলতে পারো আলিপুর মিউজিয়াম হওয়ার আগে এখানে জেলেতে কিন্তু বন্দিরা থাকতেন। সেই জায়গাটাই এখন নতুন করে সংস্কার করে পুরো কালার করে খুব সুন্দর করে বানানো হয়েছে, এবং সেই জায়গাটাও আমরা একটু ঘুরে এলাম। এই পুরো সব জায়গা জুড়ে কিন্তু জেলের বন্দিরা থাকতেন। এখানে অনেকগুলি কোর্ট রয়েছে, আলিপুর কোর্ট, সেখান থেকে বিচার হওয়ার পর এখানেই কিন্তু বন্দিদের রাখা হতো। এরপর আমরা চলে আসছি নজরুল কক্ষে, যেখানে বিদ্রোহী কবি নজরুল ইসলামকেও একইভাবে বন্দি জীবন কাটাতে হয়েছিল। আমরা অনেকেই জানি বা সবাই জানি প্রায় যে কলমের মাধ্যমেও কিন্তু বিদ্রোহ ঘোষণা করা যায়, কলমের মাধ্যমেও প্রতিবাদে সোচ্চার হওয়া যায়। তখনকার দিনে যতজন কবি বা লেখক বা সাহিত্যিক সেই বিদ্রোহী বা প্রতিবাদী হিসেবে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তো এখানে সেটাই খুব সুন্দর করে, ওনার রুমটা না আমার ভীষণ ভালো লেগেছে। দেখো কি সুন্দর করে সংস্কার করে পুরো সাজানো হয়েছে ডেকোরেশনটা। ওনার বিভিন্ন ছবি, বিভিন্ন জীবনের বিভিন্ন সময়কার ছবি, ওনার লেখা বিভিন্ন বই আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে খুব সুন্দর করে সেলটাকে সাজানো হয়েছে। নজরুল ইসলামের মূর্তি রাখা হয়েছে, তার সামনে রাখা হয়েছে ফুল। দেখতেই পাচ্ছ স্বরলিপি, সঞ্চিতা, সমস্ত কিছুই রাখা রয়েছে। এরপর নজরুল কক্ষ থেকে আমরা বেরিয়ে চলে এলাম। মোটামুটি আলিপুর জেল আমাদের দেখা মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি কি বাড়ি গেলে হয়? আমি অনেক দিন ধরেই শুনছিলাম যে আলিপুর মিউজিয়ামের মধ্যেও কিন্তু খুব ভালো একটা কফি হাউস রয়েছে, যেখানে এটা দর্শনার্থীদের জন্যই হয়েছে, মানে যারা দেখতে আসবে তাদের জন্যই এখানে কিন্তু খাবার খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো আমরা ফিশ কবিরাজি নিয়েছিলাম আর কোল্ড কফি নিয়েছিলাম। না, এটা শীতকালে আমরা অবশ্যই যাইনি, তাহলে হট কফি নিতাম। এটা আমি মোটামুটি আগস্ট সেপ্টেম্বরে গিয়েছিলাম, তো সেই জন্যই তখন বেশ ভালোই গরম ছিল, তাই কোল্ড কফি নিয়েছিলাম। এবং জায়গাটা এত সুন্দর, দেখো কফি হাউসটা সত্যিই ভীষণ সুন্দর, যদিও প্রাইসটা একটু বেশি আমার লেগেছে, কিন্তু ওখান থেকে খুব সুন্দর মিউজিয়ামটার পুরো ভিউটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং শ্রীত চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসে, তোমাদের যদি সেই ভিডিও ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি সাধারণত লাইফস্টাইলের ওপর ব্লগ করি, বাঙালি জীবনযাত্রার ওপর বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও। ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিও শেয়ার করবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে। আজকের আলিপুর মিউজিয়ামের ওপর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আজকের ব্লগ এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। তাহলে আজ আসি, টাটা।